আপনারা এর মধ্যে জেনে গেছেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথমবারের মতো স্পষ্টভাবে আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে যে গণভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে হ্যাঁ ভোট দেওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। উনি এই জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বা প্রথম দিকের কার শহীদ আবু সাইদের কথা উল্লেখ করে গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দেবার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। উনি এই আহ্বান জানানোর জন্য একটি সময় নিয়েছেন। তো এই সময়ের ফাঁক দিয়ে তার দলেরই বেশ কিছু নেতা অ্যাকচুয়ালি না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন এমন অভিযোগ রয়েছে এবং স্পষ্টতই এই মেসেজটি যে উনি দিলেন হ্যাঁয়ের পক্ষে বিএনপি আর থাকবে, সেটাতে বেশ কিছু নেতা আসলে থতমত খেয়ে যাওয়ার অবস্থা। তার মানে তারা হেডকোয়ার্টার থেকে হাইকমান্ড থেকে ডিরেকশন না নিয়েই না ভোটের পক্ষে কথাবার্তা বলছিলেন। তো তারা এখন কিভাবে ফেস করবেন, সেটা ফেস করবেন বলতে ভোটারদের ফেস করবেন, সেটা এখন ভাবনার বিষয়। তবে তারেক রহমান যে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলবেন আলটিমেটলি, সেটা আসলে খুব বেশি রাজনৈতিক পণ্ডিত হওয়ার দরকার নাই। তার দল বিএনপি নোট অফ ডিসেন্ট সত্ত্বেও কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে তারা জুলাই সনদে স্বাক্ষরকারী দল। তারা জনগণের সঙ্গে একটি কমিটমেন্ট করেছে এবং এই কমিটমেন্টের রিফ্লেকশনটা হ্যাঁ ভোটের মাধ্যমেই হতে হবে। এবং নানা যে কথাবার্তা আসছিল যে সরকারের পক্ষে, এবং ইলেকশন কমিশন আমি জানি না কেন ওনারা হঠাৎ করেই বললেন যে হ্যাঁ ভোটের পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারণা করা ঠিক নয়। তো সরকারের উপদেষ্টা থেকে সবাই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছেন এবং এটা ঠিকই আছে। সরকারের অস্তিত্ব বা রিজন ডিয়েটর সেটাই এই হ্যাঁ ভোটের উপর নির্ভর করছে। এবং আমরা বাংলাদেশের ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান উনিও একটি রেফারেন্ডামের আয়োজন করেছিলেন এবং খুবই প্রকাশ্যেই উনি হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিলেন। তো সরকার অবশ্যই একটি পক্ষ থাকে। তো ইলেকশন কমিশন বিভিন্ন ধারা উপধারা উল্লেখ করে এটাকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন এবং এটা অপরাধ, মানে লিটারেলি অপরাধ বলে সাব্যস্ত করলেন কেন এটা বোঝা যাচ্ছে না। তারেক রহমানের কথা ফিরে আসি, উনি এই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলা প্রথমেই উনি আসার পরপরই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন এবং ইদানিংকার রংপুরের 30 জানুয়ারির যে সভার উপলক্ষে উনি শহীদ আবু সাইদ, দুজন আইকনিক ফিগার এই রেভলিউশনের, যদিও হাদি পরবর্তীতে মারা গেছেন বা নিহত হত্যা করা হয়েছে তাকে, ফ্যাসিবাদী অপশক্তি এই হত্যাকাণ্ডে জড়িত থাকার মতো প্রমাণ আমাদের কাছে আছে। তো এটা দিয়ে উনি এটাও প্রমাণ করলেন যে হ্যাঁ ভোটের পক্ষে বিএনপি মানে বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এবং এটাই স্বাভাবিক। বিএনপি নিজেই দাবি করে যে এই গণ অভ্যুত্থানে তাদের 400-র মতো নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন এবং আমরা দেখেছি পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ভূমিকা এবং মাঠে যে লড়াই তাদের বিরুদ্ধে এর পরেও 5ই আগস্টের পরবর্তীতেও এবং আইনগত যে লড়াই, সেখানেও বিএনপি সবচেয়ে বেশি ভোকাল এবং বিএনপি সবচেয়ে বেশি ফোকাসে ছিল। আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে, পতিত ফ্যাসিস্টদের এনাবেলারদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে তার 90% বেশি মামলা কিন্তু বিএনপির নেতাকর্মীরা দায়ের করেছেন এবং বিভিন্ন
শেখ মুজিবের যে বিভিন্ন মূর্তি ভাস্কর্য ভাঙার থেকে আরম্ভ করে 32 নম্বরে যে আক্রমণ, সেটা সঠিক বেঠিক এই আলোচনায় এর জন্য এই এপিসোড নয়। সেখানে বিএনপি একটি অগ্রণী ভূমিকা পালন করে। যতই বলা হয় যে আমরা বিচার চাই, আমরা প্রতিশোধ চাই না, কিন্তু মানুষের ভেতর মানুষ তো, তারা বিএনপি নেতাকর্মীরা হাজার হাজারে মামলা খেয়েছেন, হাজার হাজার নেতাকর্মীকে জেলের ঘানি টানতে হয়েছে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, প্রাক্তন এমপিরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিএনপির পক্ষে কথা বলার কারণে একেবারে তাদের যে প্রয়াত সভানেত্রী বা চেয়ারপারসন বলে যাকে বলা হয়, সেই দেশনেত্রী খালেদা জিয়াকে উপর নির্মম অত্যাচারের খড়গ নেমে এসেছিল। তো বিএনপি তো এত সহজে এটা ভুলবে না। এখন ইলেকশনের কারণে অনেক কিছু করতে হয়, কিছু আওয়ামী লীগের লোকদেরকেও হয়তো তাদের অ্যাকোমোডেট করতে হয়। এটা কিন্তু বিএনপি একা করছে না। আমি কালকে রাজশাহীতে অবস্থানরত একজন পলিটিক্যাল অবজারভার এবং শিক্ষকের সাথে আলাপ করছিলাম। তো উনি বলছিলেন যে ওই অঞ্চলে উত্তরবঙ্গ বলে যেটাকে বলি, পার্টিকুলারলি রাজশাহী এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে জামায়াতে ইসলামী বিপুল সংখ্যক মানে অনেক সংখ্যক আওয়ামী নেতা কর্মীদেরকে তারা তাদের আশ্রয় দিয়েছেন। এখন পদতলে আশ্রয় দিয়েছেন না বুকে আশ্রয় দিয়েছেন সেটা সময় বলে দেবে। তো কিন্তু এটা হচ্ছে ইলেকশনের পারমিটেশন কম্বিনেশনের জন্যই মনে হচ্ছে। তো এবং এটাও একটা একদিক দিয়ে ভালো দিক যে এই মানুষগুলোকে তো আমরা একেবারে সবাইকে বস্তা করে বেঁধে বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না, আর উত্তরবঙ্গে তো কাছাকাছি বঙ্গোপসাগর নাই। তো সে যাই হোক, তাদেরকে একটা সুযোগ এক হিসেবে মানে মূল ধারায়, যেহেতু আওয়ামী আমরা মনে করি যে তাদের ফিরে আসছে না আওয়ামী লীগ সহসা, এবং তারা কি বলবো ফিরে আসা উচিত আমরা মনে করছি না। এত বড় একটা কাণ্ড করার পরে, দেশটাকে লুটপাট হত্যাকাণ্ড গুমের মতো একটা নিকৃষ্ট অপরাধে জড়িত থাকার পরে, দলীয়ভাবে জড়িত থাকার পরে এই দলটি অন্তত শেখ হাসিনার নেতৃত্বে সহসা ফিরে আসবে বলে মনে হচ্ছে না। তো কিন্তু এই নেতাকর্মীরা সবাই তো আর এখানে জড়িত ছিলেন না, বা তাদেরকে তো এক রকমের সোসাইটিকে অ্যাসিমিলেট করতে হবে, তাদের সবাইকে তো জেলে ফিরে পড়েও রাখা যাবে না। তাদের সমাজে তারা যে আতঙ্কের ভেতর আছেন, এই আতঙ্কের থেকে বের করে আনতে হবে এবং তাদেরকে আওয়ামী লীগ থেকে একটা দূরত্ব তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে বিএনপি জামাতের হাইকমান্ডের স্ট্র্যাটেজি খারাপ বলে মনে হয় না। আর কি উপায় আছে? তারা যদি রাজনীতি করতে চায়, একেবারে সুনির্দিষ্ট অপরাধ না থাকলে তো তাদেরকে রাজনীতি করার সুযোগও দিতে হবে। এবং তারা বিএনপির পক্ষে, বিশেষত যে বিএনপির পক্ষে, জামাতের থেকে বিএনপির দিকেই তাদের স্বাভাবিক কারণেই যে একেবারে চরম বিদ্বেষ, যেটা যদিও তারা জামাত শিবিরকে জামাত বিএনপি জামাত বা বিএনপি জামাত অথবা জামাত বিএনপি এভাবে বলতো শেখ হাসিনা সহ অন্যান্য নেতারা, কিন্তু একেবারে ভিসারাল হেট্রেডটা জামাতের প্রতি এবং বিএনপির কাছে তারা মনে করছে যে কিছুটা আশ্রয় প্রশ্রয় পাবে। তো সেটা পাক, দলটি তাদের সেই আগের মহিমায় ফিরে না আসলেই হল। তারেক রহমান আসার পর থেকেই খুব হঠাৎ করে আচমকা মন্তব্য করছেন। উনি ওয়ান স্টেপ এট এ টাইম এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছেন এবং উনি তার বক্তব্যগুলোতে, যে আমরা যেভাবে অভ্যস্ত রাজনৈতিক নেতাদের উচ্চকিত চিৎকার শুনে অভ্যস্ত, সেখান থেকে খুবই ডিফারেন্ট একটা অ্যাটিটিউড নিয়েছেন। ওনার সব বক্তব্য যে একেবারে টু দ্য পয়েন্ট আর খুবই মানে একেবারে বিশাল মাপের বক্তব্য সেটা বলা যাচ্ছে না। ওনারও বক্তব্যে কিছু ভুল তথ্যও আমরা দেখেছি, কিন্তু
তারেক রহমানের ইন্টেনশনটা আপাত দৃষ্টিতে তার কথাবার্তায় মনে হচ্ছে যে উনি দেশের রাজনীতিতে আসলে একটি গুণগত পরিবর্তন চান। উনি যে জামায়াতের বিরুদ্ধে কথাবার্তা যে বলছেন, ওটা কিন্তু একটা সেন্স অফ হিউমার নিয়েই কথাবার্তা বলছেন। তো এবং এই হা ভোটটা আমাদের জন্য, হা ভোটের পক্ষে মতামত আসাটা জরুরি। শুধুমাত্র এই কারণেই নয় যে এটা তারেক রহমান বলেছেন, আমাদের পুরো যেই গণ অভ্যুত্থানটি হয়েছিল সেটির যেসব ভ্যালুস গুলো, সেগুলো অ্যাফোর্ড করার জন্য হ্যাঁ ভোট দরকার। না ভোট আসলে এখন জনগণ সিদ্ধান্ত নেবেন। তারা যদি যদি সংস্কারের বিরুদ্ধে থাকেন, তারা যদি চান না, কারণ সরকার কেউ কেউ জাতীয় পার্টি এবং পতিত স্বৈরাচারের কিছু শক্তি এবং তাদের যে তাদের কি বলে যে শব্দটি এখন জনপ্রিয়, লেসপেন্সার, আব্দুল নূর, তুষার, নবনীতা ইত্যাদি লোকজন, তারা না ভোটের পক্ষে এক ধরনের ক্যাম্পেইন তারাও চালাচ্ছেন। হ্যাঁ, তুষার তো এরকমও বললো যে আমার ট্যাক্সের টাকা দিয়ে কেন না ভোটের পক্ষে সরকার ইয়ে চালাবে। অদ্ভুত, সে মানে সবকিছুকেই সে বিতর্কের ইয়ে করে ফেলে। হ্যাঁ, মনে হয় যেন বিতর্ক প্রতিযোগিতার করছে এবং বেশিরভাগ ক্ষেত্রে উনি ব্যক্তি আক্রমণ হয়ে যাচ্ছে, কিন্তু না বলে পারা যাচ্ছে না যে উনি কুযুক্তির অবতারণা করে থাকেন। তো এখন আবার উনি কি বলবেন? উনি তো বিএনপির কাছে খুব ঘেঁষতে চেয়েছেন। হ্যাঁ, আজকে দেখা যাচ্ছে যে ছাত্র দলের বিভিন্ন নেতারা যারা একেবারে প্রকাশ্যে না ভোটের পক্ষে কথাবার্তা বলেছেন, তারা এখন সুর পাল্টাচ্ছেন। পাল্টাতে বাধ্য, যেহেতু বাংলাদেশের রাজনীতিতে দলনেতা যিনি চেয়ারম্যান যিনি থাকেন, তার কথাই শেষ কথা। এটা বড় দল থেকে আরম্ভ করে হাসিনার কথাই শেষ কথা ছিল। এবং এখনো তারেক রহমানের ভেতরে আমরা জানি যে অনেকের কিছু রিজার্ভেশন আছে, বিএনপির ভেতরেই আছে, কিন্তু তারা এটা প্রকাশ্যে বলার দুঃসাহস দেখাবেন না। কর্মীরাই তাদেরকে এই দুঃসাহস দেখানোর সুযোগ দেবেন না। তো এবং যারা দেখিয়েছেন তাদেরকে পার্টি থেকে চলে যেতে হয়েছে, এবং তারা যে খুব বেশি রাজনীতিতে প্রভাব ফেলেছেন এমনটি না। তো এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে আপহোল্ড করার জন্য যারাই এখানে সহযোগী শক্তি ছিলেন, যার ভিতরে বিএনপি একটি বড় শক্তি ছিল, জামায়াতে ইসলাম বড় শক্তি ছিল, ছাত্রদের দল এনসিপি, যেটি এখন তাদের সক্ষমতা কতটুকু এটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু তারাও ছিলেন এবং এরা সবাই হ্যাঁ ভোটের পক্ষে আছেন। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে জনগণও যেমন ভাবে তারা সোচ্চার ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে বা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, তো ওনাদেরও মেজরিটি অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে আছে। তারেক রহমান এই সময়টা নিয়েছেন, একটি কারণ হতে পারে যে উনি জনগণের পালসকে বোঝার অপেক্ষা করছিলেন, এবং উনি যখন বুঝতে পেরেছেন এবং এই পালসটা বোঝানোর ব্যাপারে তারেক রহমান এবং তার উপদেষ্টারা পারঙ্গমতা দেখিয়েছেন আগেও। কারণ ওনার আসার টাইমিংটা আপনারা খেয়াল করে দেখবেন যে মোমেন্টাম দিয়েছে বিএনপিকে, তার আগে তো একটা বিএনপির প্রতিপক্ষরাও একটু উঠছিল, কিন্তু এখন বিএনপি বেশ খানিকটা এগিয়ে গেছে জনপ্রিয়তার দিক দিয়ে। তো ফিরে আসে আগের প্রসঙ্গে, উনি দেখছিলেন এবং উনি সেটাও করেছেন। এছাড়াও উনি হয়তো প্রথম থেকে করার জন্য একটু ডিলে করছিলেন তার নিজের নেতাকর্মীদের অবস্থানটা বোঝার জন্য। হয়তো উনি বুঝিয়েছেন এবং এক ধরনের ঐকমত্য এনেছেন যে এর আগেও তারেক রহমানের দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই ভদ্রলোকও ঠিক একেবারে প্রকাশ্যে না বললেও উনি মোটামুটি হ্যাঁর পক্ষেই বলেছেন। উনি অপেক্ষা করছিলেন, উনি আবার অপেক্ষা করছিলেন, এত বড় এত মানে প্রবীণ রাজনীতিবিদ, তারপরে উনি অপেক্ষা করছিলেন যে আগে তারেক রহমান বলুন,
তারপরে তারা বলবে। আমরা মনে করি যে হ্যাঁ ভোটের পক্ষেই রায়টি পড়বে, জনগণ তার পক্ষেই রায়টা দিবে, কারণ না হলে এটা দ্বিধাহীনভাবে বলা যেতে পারে যে এই যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যে নামেই অভিহিত করা হয় না কেন, 2024-এর লং মনসুন রেভলিউশন বা গণ অভ্যুত্থান এটা ব্যর্থতার দিকে এগিয়ে যাবে। ব্যর্থ হয়ে যাবে এটা বলছি না, কিন্তু একটা বড় ধাক্কা খাবে। এজন্যই আওয়ামী লীগের কর্মীরা যারা পালিয়ে রয়েছেন, নেতারা যারা পালিয়েছেন ইনক্লুডিং হাসিনা, তারা না ভোটের পক্ষে, না ভোট দেওয়ার জন্য ইনস্টিগেট করছেন। একবার তারা বলেন নো ভোট, নো ভোট, নৌকা নাই, আপনার ভোট দিতে যাবেন না। আবার তারা বলছেন যে না, না ভোট দেন। মানে তারা খুবই কনফিউজ স্টেট। এটা স্বাভাবিক, তারা 1.5 বছর ধরে পালিয়ে রয়েছেন এবং ইন্ডিয়াতেও তাদের বিরুদ্ধে আস্তে আস্তে একটা জনমত ডেভেলপ করছে। ওই গৌতম লাহিড়ী মার্কার সাংবাদিকরা, অর্ণব গোস্বামী এবং তার ময়ূক রঞ্জন, এই ধরনের সাংবাদিক নামের মানে প্রোপাগান্ডিস্ট যারা, তারা যাই বলে না কেন, ভারতের জনগণ এবং রাজনৈতিক মহলে এই পলাতক লিগারদের ব্যাপারে ধীরে ধীরে একটা সেন্টিমেন্ট গ্রো করছে। আবার ইন্ডিয়ান গভর্নমেন্টেরও তারেক রহমান ক্ষমতায় আসুন, অথবা যদি কোনো মিরাকেলের কারণে অন্য কেউ আর ক্ষমতায় আসেন, বাংলাদেশের সাথে তো তাদের ইয়ে করতে হবে, হ্যাঁ, সম্পর্ক বজায় রাখতে হবে একেবারে। এবং এখানে যদি একমাত্র অবস্টেকল থাকে পলাতক আওয়ামী লীগাররা, তো তাদেরকে তারা হয়তো ফিরে পাঠাবেন না, মানে বের করে দেবেন না তাদের দেশ থেকে, কাউকে কাউকে বের করেও দিতে পারেন। এবং তারাও আওয়ামী লীগের ভেতরে অনেকে আবার ভারত ছেড়ে আরো যে এখানে ক্লাইমেট, যেসব দেশে আবহাওয়া একটু ঠান্ডা, লিটারাল অর্থে, আক্ষরিক অর্থে বলছি, ঠান্ডা দেশগুলোতে যাওয়ার পায়তারা করছেন হাসিনার সাঙ্গপাঙ্গ, ওবায়দুল কাদেরের সাঙ্গপাঙ্গ এরা। তার চালাচামুন্ডারা যাই করুক, ভারত নিশ্চয়ই বাংলাদেশের সাথে এবং বাংলাদেশের গভর্নমেন্টেরও ভারতের সাথে একটা সম্পর্ক রাখতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাণিজ্যিক সম্পর্কে তেমন কোনো ভাটা পড়ে নাই। যতই রেটরিক হোক, হ্যাঁ, এই মিডিয়াতে যতই কিছুই বলা হোক, বাণিজ্যিক সম্পর্কে একমাত্র ইন্ডিয়ান হাসপাতালগুলোতে রোগী একটু কম যাচ্ছে এবং টুরিস্ট কম যাচ্ছে ভারতে, কিন্তু আমদানি রপ্তানির ক্ষেত্রে তেমন কোনো ভাটা পড়ে নাই, কিন্তু ইনফ্যাক্ট বেড়েছে, ক্ষেত্র বিশেষে বেড়েছে। তো আমরা আশা করি যে গুড সেন্স উইল প্রিভেইল এবং হ্যাঁ ভোট জয়যুক্তের পক্ষে তো তারেক রহমান বলার পরে তো আসলে সন্দেহের আসলে অবকাশ কমে আসে, কারণ সবাই, যারাই মানে বিপ্লবের বা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, সবাই এখন স্পষ্ট করে তাদের অবস্থান ক্লিয়ার করেছেন। হ্যাঁ, কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং পতিত আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছাড়া, এবং বিএনপিরও যারা ছিলেন তারাও এখন সুর পাল্টাতে শুরু করেছেন। এবং দেখা যাক, আমরা আশা করি আমরা মনে করি আপনারা সবাই ভোট দিতে যাবেন এবং গণভোটে আপনারা আপনাদের বিবেক খাটিয়ে